বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে আজকে তৃতীয় মাত্রার স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন। স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। বিএনপি মহাসচিবকে আমরা দেখলাম, তিনি বিভিন্ন রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, নির্বাচন কমিশনকে আমরা দেখছি তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথাবার্তা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছেন। আমার প্রশ্ন যে নির্বাচনকে সামনে রেখে যে প্রস্তুতিটা দেখা এই মুহূর্ত পর্যন্ত হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন, বা নির্বাচনের জন্য বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত এবং আপনার দল কতটা প্রস্তুত? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে তৃতীয় মাত্রা সম্মানিত দর্শকদেরকেও আমি শুভেচ্ছা জানাই। বাংলাদেশ এই মুহূর্তে নির্বাচন, জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই যে আমাদের সমস্ত নাগরিকের, সচেতন নাগরিকের মনোজগতের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়ে আছে, এ ব্যাপারে কোনো সন্দেহর আমি কোনো কারণ দেখি না। কেননা পলাতক আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পরে নির্বাচিত আরেকটি সরকার আসবে 5ই আগস্টের পর থেকেই কিন্তু মানুষের মনোজগতে এটাই সচেতনভাবে তো আছেই, যাদের মধ্যে সচেতনভাবে নেই তারা অবচেতনভাবেও কিন্তু এরকম একটা দিনের অপেক্ষায় আছে, যেখানে সে তার ভোটাধিকার প্রয়োগ করবে, ভোটাধিকার চর্চা করবে এবং তার ভোটের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হবে। খুব সূক্ষ্মভাবে মানুষের অন্তর্নিহিত এই মনোজগৎটাই কিন্তু হচ্ছে একটা প্রধান কারণ। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আন্দোলনের সাধারণ মানুষের যে প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন এবং নৈতিক সমর্থন, তারও কিন্তু প্রধান কারণ হলো তার নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল এবং তা দেশে ফেরত পেয়েছে, তা কেবলমাত্র জাতীয় নির্বাচনের মধ্য দিয়েই প্রতিফলিত হবে। অতএব সঙ্গত কারণেই অবচেতনভাবে সচেতনভাবে মানুষের মধ্যে জাতীয় নির্বাচনের প্রত্যাশাটাই হলো প্রধান। এবং এক্ষেত্রে দৃশ্যমানভাবে কোনো বিরোধিতা আমি মনে করি যে আর একটা গণজাগরণ তৈরি করবে, যেটি হবে নির্বাচনের পক্ষে এবং নির্বাচনের বিপক্ষে। সঙ্গত কারণে নির্বাচনের পক্ষে একটি জনস্রোত তৈরি হবে। কিন্তু নির্বাচনের বিরোধিতা তো কেউ করছে না এখনো, সবাই তো নির্বাচন চাইছে, কিন্তু নানান শর্ত দিয়ে এটা আগে ওটা পরে। এর বাইরে কি দেখছেন যে নির্বাচন চায় না এরকম কোনো শক্তি বাংলাদেশে আছে? নির্বাচন চাই না একথা কেউ বলছে না, কিন্তু শর্ত উপস্থাপন করার মধ্য দিয়ে মানুষের মধ্যে ধারণা হয়েছে কারো কারো শর্তের আড়ালে নির্বাচন বিরোধিতার একটা মহল আছে। যদিও জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে এটা অনেকটাই কেটে গিয়েছে। বিশেষ করে জামায়াতে ইসলামী বাংলাদেশের বক্তব্যের মধ্যে বিভিন্ন যে স্ববিরোধিতা, পরস্পর বিরোধিতা মানুষের কাছে প্রতিভাত হয়েছিল, স্বাক্ষর করার মধ্য দিয়ে এই পর্বটা শেষ হয়ে গিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে কেবলমাত্র এনসিপি সহ যে 5টি রাজনৈতিক দল, ভোটের বিবেচনায় তারা কেউই খুব একটা গুরুত্বপূর্ণ না। অফকোর্স এনসিপির নেতৃবৃন্দের প্রতি মানুষের একটা নৈতিক আশীর্বাদ রয়ে গিয়েছে, বিকজ জুলাই আগস্টের আন্দোলনের সময় তাদের যে ভূমিকা, সেই ভূমিকা অবশ্যই মানুষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং ভালোবাসার সঙ্গেই স্মরণ করে। কিন্তু এই ধরনের দুর্বলতা, এই ধরনের স্নেহ মিশ্রিত শ্রদ্ধা বা স্বীকৃতি, তার সঙ্গে কিন্তু নেতৃত্বের প্রতি অ্যাপ্রুভাল, এটা কিন্তু প্রমাণিত হয় না। নেতৃত্বের প্রতি অ্যাপ্রুভালটা কিন্তু অন্য জিনিস। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই তরুণ নেতৃত্ব, তারা এই সূক্ষ্ম পার্থক্যটা সম্পর্কে না বোঝার কারণে তারা তাদের একটা অতিরিক্ত প্রত্যাশা, অতিরিক্ত অধিকার, অতিরিক্ত কর্তৃত্ব তাদের মধ্যে চলে এসেছে। আমি আবারও বলছি যে তাদের জুলাই আগস্টের আন্দোলনে তাদের নেতৃত্ব, ভূমিকা অবশ্যই জাতি চিরদিন স্মরণ রাখবে এবং সেই কারণে তাদের প্রতি যে ভালোবাসা তা সবসময় থাকবে। কিন্তু সেই ভালোবাসার বিনিময়ে
অন্ধের মতো তাদেরকে নেতা মেনে নিবে, অথবা হাসিনা বিরোধী ক্ষোভের কারণে যে জমায়েত বা আওয়ামী ফেসিবাদী বিরোধী ক্ষোভের কারণে যে জনমত, সেই জনমত কিন্তু ওই 5 তারিখের সমাবেশের বক্তাদের ক্যারিসমা না, বা তাদের আকর্ষণ না, বা তাদের কোনো ম্যাগনেটিক পাওয়ার না। এটা যত না বেশি রাজনৈতিক নেতৃত্বের যোগ্যতা, তার চাইতে কিন্তু অনেক বেশি তৎকালীন ফ্যাসিবাদ বিরোধী সরকারের প্রতি মানুষের ঘৃণার একটা প্রতিফলন ঘটেছে। এবং রাজনৈতিক নেতৃত্ব যে তখন পিছনে ছিল, এবং এই ধরনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো সামাজিক সংগঠন যে সামনের কাতারে চলে আসলো, এবং নেতৃত্বকে রাজনৈতিক দলগুলিও যে মেনে নিল, সব বড় বড় দলগুলি, তাও কিন্তু এটা এক ধরনের বার্তা দেয় যে এই আন্দোলনের রাজনৈতিক নেতৃত্বের চাইতে এর সামাজিক নেতৃত্বটা ছিল বেশি, এবং এটি ছিল মূলত একটা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দীর্ঘ সংগ্রাম, যা শেষ পর্যন্ত একটা সামাজিক বিক্ষোভে রূপান্তরিত হয়েছিল। তো এই সামাজিক বিক্ষোভের যে স্বতঃস্ফূর্ততা, এই স্বতঃস্ফূর্ততাকে সংগঠিত ওই গণঅভ্যুত্থানের সময়কালীন তুঙ্গে যারা সামনে ছিলেন, তারা তাদের নিজেদের জনপ্রিয়তা বা নিজেদের ক্যারিসমা বলে কেউ কেউ একটা ভুল আত্মবিশ্লেষণের মধ্যে ছিলেন দাঁড়িয়ে। আমি মনে করি যে হয়তো এই বিভ্রান্তি কেটে যাবে, এবং ইতিমধ্যে অনেকটা কেটে গিয়েছে। পরবর্তীকালে রাজনৈতিক ঘটনা প্রবাহ তা ইতিমধ্যে প্রমাণও করেছে। জমায়েত ক্ষমতা, সমর্থন, নৈতিক সমর্থন, তা পরিমাপ করার যতগুলি ঘটনা দুর্ঘটনা ঘটেছে, তা কিন্তু এই বার্তাই দেয় যে 5 তারিখের ওই বিক্ষোভ হাসিনা বিরোধী অথবা আওয়ামী লীগ বিরোধী বা ফ্যাসিবাদ বিরোধী, সেটা ছিল মূলত একটা ঘৃণার বহিঃপ্রকাশ এবং একটা পরিবর্তনের প্রত্যাশা। সেটা কোনো নেতৃত্ব, এক বা একাধিক নেতৃত্বের প্রতি কোনো ভালোবাসা থেকে আসে নাই। সঙ্গত কারণেই এই পরিবর্তনের পরে আবার যখন রাজনৈতিক প্রক্রিয়া শুরু হবে, তখন রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যে যত বেশি প্রভাব রাখেন, জনসমর্থন রাখেন, জনপ্রিয়তা রাখেন, সাংগঠনিক শক্তি রাখেন, তাদেরই তখন সেখানে আবার ধীরে ধীরে সেই শূন্যতা তারাই পূরণ করবেন। আমি সেভাবেই দেখি সব কিছুকে। আপনি বলবার চেষ্টা করছিলেন যে নির্বাচন কেন্দ্রিক যে মেঘ, সেটা অনেকখানি কেটে গেছে এই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্যে দিয়ে, বিশেষ করে জামাত এত কিছু বলবার পরে যখন স্বাক্ষর করল, অনেকখানি কেটে গেছে। কিন্তু আমার প্রশ্ন যে এটিকে জাতীয় সনদ বলা হচ্ছে, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে, যেটি প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজেও বলছেন যে কলম দিয়ে স্বাক্ষর করা হয়েছে সেই কলম জাদুঘরে যাবে, পৃথিবীর বিভিন্ন দেশের পাঠ্যপুস্তকে এই ঐতিহাসিক ঘটনা থাকবে, অন্য দেশের রাজনীতিবিদরা এই ঘটনা থেকে শিখবে। তো ঐকমত্যটা হলো কোথায়, সেটা একটু আমি আপনার কাছ থেকে বুঝতে চাই। যে আমার 55টির মতো রাজনৈতিক দল নিবন্ধিত, তার মধ্যে মাত্র 18টি নিবন্ধিত রাজনৈতিক দল এই ঐকমত্যে স্বাক্ষর করেছে। আমরা যদি আওয়ামী লীগকে বাদও দিই, যেহেতু তার কার্যক্রম স্থগিত, বাকি দলগুলোতে এর মধ্যে এই প্রক্রিয়ার মধ্যে অনেক দল ছিল না। এই স্বাক্ষর যারা এই প্রক্রিয়ার মধ্যে ছিল, তাদের কেউ কেউ আপনি উল্লেখ করেছেন স্বাক্ষর করেনি। আবার রাজনৈতিক দলগুলো সবসময় কি জনগণের প্রতিনিধিত্ব করে যতক্ষণ না তারা নির্বাচিত হচ্ছে, দাবি করতে পারে কি না? আমি যদি এভাবেই বলি যে আওয়ামী লীগ, বিএনপি বা জামাত জাতীয় পার্টি কেউ বলতে পারে কিনা যে সে দেশের নাগরিকদের প্রতিনিধিত্ব করে। তো সেই অর্থে বাংলাদেশের জনসংখ্যার সিংহভাগ হচ্ছে নারী। এখানে ইন্ডিজিনিয়াস কমিউনিটি আছে, এখানে অন্যান্য ধর্মের মানুষ আছে। এই প্রক্রিয়ার মধ্যে তাদের সেই অন্তর্ভুক্তি বা তাদের ভয়েসগুলো দেখা যায়নি। তো এটা জাতীয় ঐকমত্য হয় কিনা আসলে, সেটা আপনার কাছ থেকে বুঝতে চাই। আমি আপনার ক্রিটিক্যাল অবজারভেশনকে রেসপেক্ট করি, এবং আমি মনে করি এটা খুবই সঙ্গত। এই ক্রিটিক্যাল অবজারভেশনটা খুবই জরুরিভাবেই আমাদের দরকার, এবং সে কারণেই কিন্তু কেবলমাত্র নির্বাচন এবং নির্বাচনই হতে পারে জনপ্রতিনিধিত্বের দাবির একমাত্র মানদণ্ড, একমাত্র প্যারামিটার। এবং আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জন্যই কিন্তু প্রথম থেকেই বলে আসছেন যে যত দ্রুত সম্ভব এটা জাতীয় নির্বাচন, এবং জাতীয় নির্বাচনই কেবলমাত্র পারে এই সংক্রান্ত সকল ধরনের বিতর্ক এবং অনিশ্চয়তাকে মীমাংসা দিতে। নির্বাচন হওয়া মানেই সব সংকটের সমাধান হয়ে যাবে তা নয়।
নির্বাচিত সরকার জনগণের প্রতিনিধি হিসাবে পরবর্তীকালের সমস্ত সংকটকে সে কিভাবে মোকাবেলা করবে, তখন এটা তার দায়িত্ব এবং জবাবদিহিতাও জনগণের কাছে তাদেরই থাকতে হবে। কিন্তু নির্বাচনবিহীন এরকম একটা পরিস্থিতিতে জবাবদিহিতার মধ্যে আনা, এটা একটা কঠিন প্রশ্ন দেখা দেয়। সেরকম সময়তে রাজনৈতিক দলগুলি যেহেতু বাংলাদেশের নিয়ম অনুযায়ী বা পৃথিবীর যে কোনো দেশেই রাজনৈতিক দলগুলি যেহেতু একমাত্র সেই প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান ঘোষণা দিয়ে দাবি করে যে তারা জনগণের সেবা করবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে, তারা রাষ্ট্রকে জনগণের কল্যাণের কাজে লাগাবে, ফলে নির্বাচন অনুপস্থিত, নির্বাচিত জনপ্রতিনিধির অনুপস্থিত এমন সময়তে একটা কোয়ার্সি একটা কোয়ার্সি রিপ্রেজেন্টেশন, পিপলস রিপ্রেজেন্টেশনের প্রশ্ন দেখা দেয়। সেটা একমাত্র ক্লেম করতে পারে পলিটিক্যাল পার্টি, বিকজ নির্বাচন হলে তো তারাই অংশগ্রহণ করবে। এখন আমরা সেরকম একটা পরিস্থিতির মধ্যে আছি। সেই কারণেই খুব দ্রুত নির্বাচন দরকার, এবং নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধান রাজনৈতিক দলগুলির সমন্বয়ে গঠিত যে রাজনৈতিক প্রক্রিয়া, সেটাই ডমিনেট করবে। এটাই হচ্ছে ফর্মুলা। এর বাইরে কথা বলতে গেলে একটা নৈরাজ্য তৈরি হবে, অথবা কেবল বিরোধিতার জন্যই বিরোধিতা করা হবে। সেই বিবেচনায় সরকার ইতিমধ্যেই যে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছে, এবং সেই ঐক্যমত কমিশনে সংশ্লিষ্ট হয়েছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলি, তার মধ্যে মাত্র 5টি দল বাদে বাকিরা সকলেই স্বাক্ষর করেছেন। সেটা এখানে সংশ্লিষ্ট হয়েছেন না সংশ্লিষ্ট করা হয়েছে? যদি সংশ্লিষ্ট হওয়া উচিত অথচ করা হয়নি, এমন প্রতিবাদ কিন্তু কেউ এখনো করেননি। এমন কোনো প্রতিবাদ কোনো রাজনৈতিক দল করেনি যে আমি সংশ্লিষ্ট হতে চাচ্ছিলাম কিন্তু আমাকে করা হয়নি। একমাত্র ধরেন এই কথা বললে আওয়ামী লীগ বলতে পারে, 14 দল বলতে পারে, কারণ তারা পলাতক, অথবা তারা নাই, অথবা তাদেরকে ডাকা হয় নাই, অথবা যে কোনো, সেটা একটা বিতর্ক। জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টি, কিন্তু তো আর তো কেউ এই কথা বলতে বলেনি এখন পর্যন্ত। যদি কেউ বলতেন অবশ্যই আমরা বিষয়টিকে বোঝার চেষ্টা করতাম। জামাত বিভিন্ন বিষয়ে কথা বলেছে যে তারা পিআর ছাড়া নির্বাচনে যাবে না, তারা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া সনদে যাবে না, কিন্তু তারা আপনাদের পাশে বসেই এই জুলাই সনদে স্বাক্ষর করেছে। এবং জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলছিলেন যে যেভাবে এই ঐকমত্য প্রতিষ্ঠা করলো রাজনৈতিক দলগুলো, ঠিক একইভাবে আবার আলোচনা করে নির্বাচনের বিষয়টাও সমাধান করতে, এবং পুলিশ কেন নির্বাচনে লাগবে, আমরা রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনা করেই এই সমস্যার সমাধান করে ফেলবো। আপনি কি মনে করেন সেটা সম্ভব? এটা একটা ভালো প্রত্যাশা, এটাকে সম্মান করা যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের যে কোনো বিষয়েই আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার উপস্থিতিটা রাখতেই হবে। আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার কোনো ভূমিকার প্রয়োজন পড়েনি, এটা এক জিনিস। কিন্তু আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার প্রয়োজন নেই বা তাকে আমি অনুপস্থিত রাখবো, এটা আধুনিক রাষ্ট্র এটা করবে না। আধুনিক রাষ্ট্রের স্বাভাবিক দৈনন্দিন স্বাভাবিক কর্মকাণ্ডের অংশটাই হচ্ছে তাকে অবশ্যই আইন থাকতে হবে, এবং সেই আইনের প্রয়োগকারী সংস্থা থাকতে হবে, আইন প্রয়োগকারী সংস্থার বাহিনী থাকতে হবে। অতএব আমি এটাকে একদিকে যেমন সাধুবাদ দিচ্ছি, অপরদিকে এটাকে একটা অবাস্তব প্রত্যাশা মনে করি। আর পিআর প্রশ্ন অথবা ধরেন জুলাই সনদের আইনি ভিত্তির যে কথাগুলি উঠেছে, ইতিমধ্যেই এনসিপির প্রধান নেতা নাহিদ সাহেবকে বলতে দেখলাম যে তিনি জামাতকে একটা প্রতারক রাজনৈতিক দল হিসাবে আখ্যায়িত করেছেন, গণমাধ্যমে হেডলাইন করা হয়েছে। ভিতরের সংবাদে দেখলাম যে শুধু প্রতারক না, উনি বলছেন এটা একটা নাশকতা, একটা রাজনৈতিক নাশকতা, এবং তাদের আন্দোলন ছিনতাই করে নিয়ে গেছে। এবং তাদের এই পুরো বক্তব্যের দিকে তাকালেই কিন্তু বোঝা যায় যে জামায়াতে ইসলামী বাংলাদেশ তারা এ পর্যন্ত স্বাক্ষর করার আগ মুহূর্ত পর্যন্ত যা যা করেছেন বলেছেন তা তাদের সম্পর্কে একটা স্ববিরোধিতার বার্তা বাইরে চলে এসেছে। কারণ সবচেয়ে ঘনিষ্ঠতম মিত্র ছিল এনসিপি গত 1 বছরে। এনসিপি জন্ম নেওয়ার পর থেকেই তাদের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সবচেয়ে কাছাকাছি বক্তব্য বা দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণ ছিল তাদেরই। ভালো হতেই পারে, বিএনপির সঙ্গে বিষয়ে পর্যবেক্ষণের ভিন্ন মত ছিল, করণীয় ব্যাপারে আমাদের ভিন্ন মত ছিল,
কিন্তু হঠাৎ করেই জামাতের সঙ্গে এনসিপির এই ব্যবধানটাই কিন্তু প্রমাণ করে যে জামাতের এই চলার পথটা পরিচ্ছন্ন ছিল না, বা এই পথটা খুব স্বচ্ছ ছিল না বলেই কিন্তু বিএনপি, এনসিপি সহ প্রায় সব রাজনৈতিক দলের কাছেই এটা একটা বিতর্কিত বিষয় হয়ে দেখা দিয়েছে। অথবা কারো কাছে, আমি জানি না জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সময় মতো হয়তো তারা পরিষ্কার করবেন, তারা যখন পরিষ্কার ব্যাখ্যা দিবেন তারা কেন এটা বলেছিলেন, কেন সেখান থেকে তারা সরে এসেছেন, কেন তারা আবার স্বাক্ষর করলেন, এটার সম্পর্কে মন্তব্য করার আগে তাদের কাছ থেকে আমরা একটা ব্যাখ্যা প্রত্যাশা করি। কিন্তু জামাত দল হিসেবে তার শক্তি যাই থাকুক না কেন, বাংলাদেশের প্রধান বড় দুটো রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগকে বিভিন্ন সময়ে তারা প্রভাবিত করে তাদের যে চিন্তাভাবনা সেই অনুকূলে নিয়ে যেতে পেরেছে। ৮৬ নির্বাচন আমরা স্মরণ করতে পারি, বা বিএনপির সঙ্গে জোটে যখন ছিল অনেক সিদ্ধান্তই পরবর্তী পর্যায়ে জানা গেছে যে বিএনপির অনেক নেতৃত্বই সেটা চায়নি, কিন্তু শেষ পর্যন্ত জামাতের প্রভাবের কারণে বিএনপি ওইসব সিদ্ধান্ত নিয়েছে। সো এখনও আলোচনা করিডোর আছে যে জামাত হয়তো বিএনপির ঘনিষ্ঠ হবারও চেষ্টা করছে। শেষ পর্যন্ত সেই ঘনিষ্ঠতা আবার কোনো রাজনৈতিক বিবেচনায় হতে পারে কিনা, এটা যেমন এনসিপিকে ঘিরেও আলোচনা আছে যে এনসিপি আসলে কার সঙ্গে জোট করবে, যদিও নাহিদ ইসলামের এই বক্তব্যের পরে এবং সেই সুযোগটা একটু সীমিত এসেছে যে জামাতের সঙ্গে না বিএনপির সঙ্গে নির্বাচনকে সামনে রেখে। তো বিএনপি কি ভাবছে বা বিএনপির অবস্থা? আপনার প্রশ্নের প্রথম পর্বটা কিন্তু হচ্ছে সেই যেই প্রেক্ষিতে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেই ছিল ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক দর্শন আদর্শ এবং রাজনৈতিক দলগত প্রতিযোগিতা। ওই প্রেক্ষিতে জামাতের একটা সুযোগ ছিল, কেননা সাংগঠনিক রাজনৈতিক শক্তি বা ভোটের শক্তির দিক থেকে জামাতের অবস্থানটা এমন জায়গাতে ছিল, আর আওয়ামী লীগ এবং বিএনপির ক্ষমতার প্রতিযোগিতার ব্যবধানটা এত কম ছিল, সূক্ষ্ম ছিল, যে জামাত তার ওই স্বল্প শক্তি নিয়েও ওই ব্যবধানকে কাজে লাগানোর সুযোগ পেয়েছে বলেই ঘাতক দালাল নির্মূল কমিটির মতো কমিটি 1996-তে 91 নির্বাচনে পরাজিত হওয়ার পর যখন তারা এই কৌশলটা গ্রহণ করলো সরাসরি জামাতের বিরুদ্ধে, কিন্তু দেখা গেল যে বিএনপিকে পতন করার লক্ষ্যে কিন্তু তখন আবার সেই ঘাতক দালালদেরকে নিয়েই ঐক্য তৈরি হলো আওয়ামী লীগের। তার মানে যখনই ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নটা সামনে আসতে শুরু করলো, তখনই কিন্তু ঘাতক দালাল নির্মূল কমিটির যে রাজনীতি আওয়ামী লীগ, সেটা কিন্তু সে বর্জন করলো। কেন বর্জন করলো? কারণ আওয়ামী লীগ বিএনপির সঙ্গে ক্ষমতার ব্যবধানটা খুব স্বল্প, খুবই কি বলে ন্যারো, পার্থক্যটা খুব সংকীর্ণ, এবং জামাত তার রাজনৈতিক কৌশলের যে বিশ্লেষণ তাতে সে বুঝতে পেরেছে যে এটাকে সে ব্যবহার করতে পারে, এবং আওয়ামী লীগও ক্ষমতার প্রত্যাশাতে সেটা করেছে, বা বিএনপিও বিষয়টিকে যেহেতু আওয়ামী লীগ করেছে, তারপর থেকে বিএনপির কাছেও এর কোনো আর নৈতিক বাধ্যবাধকতা থাকলো না, কারণ বিএনপি আওয়ামী লীগের ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতাটাই তখনকার রাজনৈতিক প্রক্রিয়াকে ডমিনেট করত। ফলে ওইটা একটা ভিন্ন প্রেক্ষাপট। 5 তারিখের পরে আর নতুন প্রেক্ষাপট, সেখানে আওয়ামী লীগ কিন্তু আপাতত অনুপস্থিত, এই মুহূর্তের প্রধান রাজনৈতিক মঞ্চে সে নাই। ফলে জামাত এখানে কিন্তু সে হাজির হতে চাচ্ছে যে আওয়ামী লীগ পতিত হয়েছে এবং বিএনপিও একটি পতিত শক্তি হিসাবে প্রমাণিত করা যায় কিভাবে, সত্য মিথ্যা সঠিক মিলিয়ে সেই রাজনীতিটাকে সে গ্রহণ করেছে। ফলে এখানে সে একটা নতুন প্রতিদ্বন্দ্বী হিসাবে সে কিন্তু আবির্ভূত হতে চায়, এবং সেভাবেই সে এনসিপি সহ অন্যান্য ইসলামী দল সহ অন্যান্য সকলের সঙ্গে সে জোট বাঁধা মঞ্চ তৈরি করা সেই চেষ্টা করেছে। এমনকি ইসলামী দলগুলির মধ্যে যারা জামাতে ইসলামকে সঠিক ইসলামী দল মনে করতো না, যারা এটাকে মওদুদিবাদী একটি দল মনে করত, ইসলামবাদ আর মওদুদিবাদ যে এক জিনিস নয়, এই ব্যাখ্যা যাদের কাছ থেকে বহুদিন আমরা শুনেছি, সেই সমস্ত ইসলামী দলগুলিকেও সে কিন্তু নিয়ে একটা জোট তৈরি করার চেষ্টা ছিল বা এখনও আছে। ফলে এই পর্যায়ে জামাতের লক্ষ্যটা কিন্তু আওয়ামী লীগ বিএনপির বিরোধকে কাজে লাগানো না, বরঞ্চ শুধুমাত্রই বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা। ফলে আমাদেরকে এই বিষয়ে কথা বলার সময় এই দুইটা প্রেক্ষাপটের পার্থক্যটা বুঝতে হবে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাতকে এই ক্ষেত্রে অবশ্যই আগামী নির্বাচনে একজন অন্যতম প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হিসাবে মনে করে, বিবেচনায় রাখে, এবং তার প্রতিটি রাজনৈতিক কৌশল তা সৎ হোক অথবা অসৎ হোক
সেভাবেই বিএনপি পর্যবেক্ষণ করছে। কিন্তু জামাতের যে অতীতের ভোটের যে প্যাটার্ন বা রেকর্ড, সে রেকর্ড বুক দেখলে বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার মতো জায়গায় জামাত ছিল না, কিন্তু হঠাৎ করে এই এক বছরে জামাতের এই উত্থান বিএনপি কীভাবে দেখে, এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে, কোথাও বিএনপি জামাতের সামনে দাঁড়াতেই পারছে না, এবং একই সঙ্গে তারা কিছু বয়ানও হাজির করছে, যেমন বলা যেতে পারে যে দুর্নীতির বিরুদ্ধে একটা বক্তব্য তারা এখন খুব ফলাও করে প্রচার করছে যে তারা নিজেরা দুর্নীতি করবে না, দুর্নীতি হতে দেবে না। বিএনপি যদিও 31 দফা, কিন্তু ওই রকম ছোট ছোট 2-3টা বড় কোনো মেসেজ যেটা বিএনপি এখন পর্যন্ত জনগণের সামনে হাজির করতে পারেনি যে আমি ক্ষমতায় গেলে এই কাজটা করব। বরং বিএনপির বিরুদ্ধে এখন যেটা অভিযোগ যে বিএনপি আসলে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে গত এক বছরে। উদাহরণ হিসেবে বিএনপি 7,000 কর্মীর বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে, যদিও অনেকে বলেন যে আসলে 7,000-এর জায়গায় 7 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ওটা অনেক বেশি ইফেক্টিভ হতো উপরের দিক থেকে। বাট এই জায়গাটা আপনি কীভাবে দেখেন? এবং অনেকেই মনে করছে যে আমরা যখন ছাত্রদের সঙ্গে কথা বলেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, তাদের বক্তব্য হচ্ছে যে বিএনপিকে তারা এস্টাবলিশমেন্টের পার্ট হিসেবে দেখে। সো অ্যান্টাই এস্টাবলিশমেন্ট যে সেন্টিমেন্ট বিভিন্ন সময় অতীত ছাত্রদের মধ্যে, বিশেষ করে তরুণদের মধ্যে ছিল, সেটা এখনও আছে। কারণ এই এক বছরে তারা মনে করেছে বিএনপি এস্টাবলিশমেন্টের পার্ট। এবং এটা সম্প্রতি আমাদের একটা অনুষ্ঠানেই তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে শুরুতেই প্রশাসন ভাগ করে নিয়েছে বিএনপি এবং জামাত। 2-3 দিন আগেই নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপি নেতা, তিনি বলছেন যে নির্বাচন কমিশন হয়ে দাঁড়িয়েছে গনিমতের মাল, যেটা বিএনপি এবং জামাত ভাগ করে নিয়েছে। তো এগুলোর জবাব আসলে বিএনপির কি? এগুলো তো বিএনপি সম্পর্কে কোনো ভালো বার্তা দিচ্ছে বলে কি আপনারা মনে করেন? মানে দিচ্ছে না বলেই অনেকে মনে করেন যে জামাতের এই উত্থান, যেহেতু এবং অনেকে বলছেন যে আমরা তো আওয়ামী লীগকে দেখেছি, আমরা বিএনপিকেও দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি, একটা সুযোগ দেওয়া যাক না, যেমন আমরা দেখি নাই। আমি ওই যে যারা ইউটিউবে খুব প্রভাব বিস্তার করেন এরকম অনেকেরই বক্তব্য, কালকেও একজনের বক্তব্য শুনছিলাম, এই বার্তাই তারা দেওয়ার চেষ্টা করছেন। এটা খুবই স্বাভাবিক। আমি আবারও ফিরে যেতে চাই যে আওয়ামী লীগ বিএনপির জন্মের পর থেকে 1979 সনের রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের কর্নেল ওসমানী সাহেবের সঙ্গে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নৌকা এবং ধানের শীষের যে প্রতিদ্বন্দ্বিতা, পরবর্তীতে বিচারপতি সাত্তারের সঙ্গে ডক্টর কামালের যে রাষ্ট্রপতি পদের প্রতিদ্বন্দ্বিতা, এবং তার পরবর্তীকালের প্রতিটি আপেক্ষিক বা তুলনামূলকভাবে ফেয়ার নির্বাচনে নৌকা এবং ধানের শীষের যে প্রতিদ্বন্দ্বিতা, আমি আগেই যেটা বলছিলাম, সেখানে যে একটা বাইনারি পলিটিক্স ছিল, সেটার বদলে যেহেতু এখন একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং জামাত সেখানে খুব অতিরিক্তভাবে তার প্রভাব প্রতিপত্তি দেখানোর চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কারণ এখানে তো বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে মিলে আন্দোলন করার ওই প্রেক্ষাপটটা নাই, অথবা আওয়ামী লীগকে হারানোর জন্য বিএনপির কাছ থেকে সিট নিতে হবে, সেই প্রেক্ষাপটটাও কিন্তু জামাতের কাছে নাই। ফলে জামাতকে এখানে সঙ্গত কারণেই একটা প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হতে হবে। এবং সে কারণে গোপনে গোপনে এরকম একটা গুঞ্জনও আছে যে আওয়ামী লীগও তার দীর্ঘদিনের যে বয়ান যে জামাতের হাতে দেশ চলে যাবে, জামাতকে ঠেকাতে চাইলে পরে সেই একমাত্র সমাধান, সেইটা প্রমাণ করার জন্য আওয়ামী লীগের একটা বড় অংশের ভোট আওয়ামী লীগও দিতে চায়। আবার জামাতও তার এই বয়ানকে প্রমাণিত করতে পারলে তারা সমঝোতার ভিত্তিতে কিন্তু রাজনৈতিকভাবে দুই পক্ষ লাভবান হতে পারে, যে হয় একটি ধর্মীয় সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় রাখো, অথবা আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষ রাজনীতি থাকবে। কিন্তু বিএনপি যে ধর্মনিরপেক্ষতা রাজনীতি করে না, সে বরঞ্চ ধর্মীয় মূল্যবোধের রাজনীতি করে। জামাত স্পষ্টভাবেই একটি ধর্মভিত্তিক রাষ্ট্র তৈরি করতে চায়। আওয়ামী লীগ স্পষ্টভাবেই ধর্মনিরপেক্ষতার বেনিফিট নিতে চায়, ওয়েস্টার্ন সেকুলারিজমের কথা বলে সে বেনিফিট নিতে চায়। সেক্ষেত্রে বিএনপির রাজনীতি এই মধ্যমপন্থা উদারপন্থার এই রাজনীতিটা দাঁড় করতে বিএনপিকে অনেক সময় বেগ পেতে হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার সময় এই প্রশ্নটা ছিল একরকম, এখন কিন্তু সরাসরি একটা ধর্মভিত্তিক থিওক্রেটিক স্টেট তৈরি করার যে জামাতের আদর্শ এবং রাজনীতি, তার বিপরীতে বিএনপিকে কিন্তু একটা উদারপন্থী মধ্যপন্থী রাজনীতি করতে হচ্ছে।
একটা আধুনিক রাষ্ট্র চলার জন্য যে এক্সিস্টিং গ্লোবাল অর্ডার, রিজনাল অর্ডার, এই অর্ডারগুলির সঙ্গে খাপ খাইয়ে চলার মতো রাজনীতি বিএনপিকে করতে হবে। বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় আসতে চায় এবং বিএনপি আশাবাদী। ফলে বিএনপিকে কিন্তু এই ধরনের ভারসাম্যপূর্ণ এবং সমাজের সকল ধরনের স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে চলার জন্য যে ভাষা, যে ভাব ভঙ্গি, সেভাবেই বিএনপিকে কিন্তু চলতে হয়। এক্ষেত্রে বিএনপির সম্পর্কে যে সমস্ত সমালোচনাগুলি বিভিন্ন সময় বিভিন্নভাবে আসছে, গণমাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার কারণে আরও অনেক চিৎকার আমরা শুনতে পাই। আমি মনে করি এটা বিএনপির জন্য একটা ভালো লক্ষণ। বিএনপির জন্য ভালো লক্ষণ এই কারণে যে তাকে যেহেতু অনেকগুলি স্টেক হোল্ডারকে সমন্বয় করে করে রাজনীতি করতে হবে, দেশ চালাতে হবে, সে কারণে প্রতিটি অংশেরই ভালো মন্দ, ক্ষোভ বিক্ষোভ যত বেশি স্বচ্ছভাবে বেরিয়ে পড়বে, তত তার জন্য কিন্তু সমন্বয় করতে এবং ভারসাম্য তৈরি করতে কিন্তু সুবিধা হবে। সেই অর্থে এই ক্রিটিসিজমগুলি ভালো, কিন্তু এই ক্রিটিসিজম যারা করেন তারা কিন্তু কোনো অথরিটি না যে উনি ক্রিটিসিজম করেছেন বলেই সব ফয়সালা হয়ে যেতে পারে। এক্ষেত্রে একমাত্র যখন একটা জাতীয় নির্বাচন সম্পন্ন হবে, তখন যদি বিএনপি সরকার গঠন করেও, তখন কিন্তু যারা বিএনপিকে ভোট দিবেন তারা কিন্তু বিএনপিকে পুতপবিত্র ভেবে ভোট দিবেন না। এই সমস্ত দোষ ত্রুটি সমস্যা সহই বিএনপিকে ভোট দিবেন, যে বিএনপি এটাকে সমাধান করার চেষ্টা করবে, বিএনপির মূল নেতৃত্বটা চায় এবং নিশ্চয়ই বিএনপি এটা করতে পারবে। এই আশাবাদ থেকেই কিন্তু ভোটটা দিবেন, এই স্বীকৃতি হিসাবে ভোটটা দিবেন না যে বিএনপি একটি পুতপবিত্র দুধে ধোয়া রাজনৈতিক দল। ফলে এই পুরো বিষয়টা কিন্তু হচ্ছে আপনার একটা চলমান প্রক্রিয়া। এই জন্য দুর্নীতির যে অভিযোগ করা হচ্ছে যে বাকিরা মনে হয় যেন দুর্নীতিবাজ না, কিন্তু আমরা দেখেছি যে দল ক্ষুদ্র ক্ষুদ্র হলেও যে পরিমাণ ক্ষুদ্র বৃহৎ দল বিএনপি, তার বিরুদ্ধে যে অভিযোগ আনুপাতিক হারে দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায় এমন সমস্ত রাজনৈতিক দলের যে জনবল, তাদের দুর্নীতির পরিমাণ কিন্তু প্রায় বিএনপির বিরুদ্ধে অভিযোগের সমান সমান। অতএব এটা আমি মনে করি যে খুব আলোচনার জন্য খুব গুরুত্বপূর্ণ। কতখানি আশাবাদী নির্বাচনে জেতার ব্যাপারে আপনারা? বিএনপি আমরা প্রায় শতকরা 99% আমরা আশাবাদী জিতবেন। কি পরিমাণ, মানে কতটা বড় বিজয় বা ছোট বিজয় আশা করছেন? আমাদের আপনাদের তো 2/3 পাওয়ার অভিজ্ঞতা আছে। আমাদের দলীয়ভাবে নিশ্চয়ই এ ব্যাপারে জরিপ আছে, জরিপের ফলাফল যারা ধারণ করছেন তারাই জানেন। তবে আমি যেহেতু দীর্ঘদিনের একজন রাজনৈতিক কর্মী, সেখানে আপনাকে জিজ্ঞেস, আমি যেহেতু দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী এবং 300 নির্বাচনী এলাকার সবাইকেই কম বেশি আমি চিনি, ছাত্র জীবন থেকেই আমি সবাইকে কম বেশি চিনি, একটা সাধারণ ধারণা আছে। এবং শুধুমাত্র একটা অন্ধ রাজনৈতিক কর্মী না, আমি রাজনীতির ছাত্র, আমি রাজনীতির বিশ্লেষণকে যেমন বোঝার চেষ্টা করি, আপনিও একজন অন্যতম বিশ্লেষক, নিজেও কম বেশি বিশ্লেষণ করতে, যেমন এই মুহূর্তে তো কথার মধ্যে বিশ্লেষণ চলে আসছে। ফলে সেই আমার যে পুয়ার ক্যাপাসিটি, আমি সেই পুয়ার ক্যাপাসিটি থেকে এটুকু বলতে পারি যে 250 সিট তো বিএনপির জন্য আমি তো দেখছি যে অপেক্ষা করছে। বিএনপির জন্য বরঞ্চ সমস্যাটা হবে কিন্তু এটাই যে এরকম একটা পরিস্থিতি, আওয়ামী লীগ তার ফ্যাসিবাদের কারণে তাকে হঠাৎ করে নক্ষত্রের পতনের মতো ক্ষমতা থেকে ছিটকে পড়ে যেতে হয়েছে। এটা যে একটা নতুন প্রেক্ষিত তৈরি করেছে, এই প্রেক্ষিতটা অন্য সকলের জন্য আনন্দদায়ক হলেও সবচেয়ে বেশি দায়িত্বের বোঝা চেপে গেছে কিন্তু বিএনপির ঘাড়ে। কারণ বিএনপিকে এরকম একটা পরিস্থিতিতে এই ধরনের, যেমন 73-এর নির্বাচনে বা ধরেন 70-72-এর পরে আওয়ামী লীগ কিন্তু এরকম একটা সংকটে পড়ে গিয়েছিল। সদ্য স্বাধীন বাংলাদেশে তার একক ক্ষমতা, জনপ্রিয়তা, ওটাকে কিন্তু চালাতে চালাতে শেষ পর্যন্ত কিন্তু ওটাকে ভুলভাবে হজম করতে না পারার কারণে 75-এর মধ্যে কিন্তু ঢুকে পড়েছে। এবং রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়াতে যে ভেন্টিলেশনগুলি থাকে, সেই ভেন্টিলেশনগুলি বন্ধ হওয়ার ফলে কিন্তু সমাজে ভিতরে ভিতরে ক্ষোভগুলি এক একটা বিস্ফোরণের শক্তিতে পরিণত হয়েছে এবং শেষ পর্যন্ত অসুস্থ বিস্ফোরণ ঘটেছে। 75-এর 15 আগস্টের ওরকম একটা প্রেক্ষাপট পরিবর্তন, একটা রক্তাক্ত পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি করেছে। অথচ 73-এর নির্বাচন যদি সেদিন জাসদের যারা জেতার কথা ছিল তারা যদি পার্লামেন্টে আসতেন, তারা অল্প কয়েকটা সিট, সেদিন যদি নির্বাচনের ফলাফলকে পরিচ্ছন্ন থাকতো, ভাসানী ন্যাপের ধানের শীষ মার্কা, জাসদের মশাল মার্কা, অন্যান্য যারা, এমনকি আতাউর রহমান সাহেব পার্লামেন্টে জিতলেও বিরোধী দলটা পর্যন্ত করা যায় নাই। এই জন্যই এই যে সংখ্যা আধিক্য,
এবং এই ধরনের একক মাঠের যে প্রাধান্য, এইটাকে সামাল দেওয়ার জন্য বরঞ্চ বিএনপির বিরুদ্ধে যে সমালোচনা, বিএনপির বিরুদ্ধে যে পর্যবেক্ষণ, আমরা মনে করি এটা আমাদের জন্য, বিএনপির জন্য পথ চলার ক্ষেত্রে এটা খুবই একটা কম্পোনেন্ট, একটা পজিটিভ কম্পোনেন্ট হিসাবে কাজ করবে। আরেকটা প্রশ্ন আপনি বলেছেন যে এনসিপি যে বিএনপি বিরুদ্ধে অভিযোগ করছে যে সব জামাত দখল করেছে, এটা দখল করেছে, বিএনপি দখল করে নিয়েছে, নির্বাচন কমিশন দখল করেছে, এটা করেছে, ওইটা করেছে। এইটা আমি মনে করি কথার কথা। এটা যেহেতু ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের সময় আওয়ামী লীগের অপশক্তিকে কিন্তু দৃশ্যমান ছিল, ফলে এই বক্তৃতার মধ্য দিয়েই কেবলমাত্র কিন্তু রাজনীতি চলবে না, রাজনীতিকে কিন্তু বাস্তবতার একটা গঠনমূলক দায়িত্ব পালন করতে হবে। তো এনসিপির নেতৃবৃন্দের মধ্যে আমার কাছে মনে হয়েছে একটা প্রতিবাদের ভাষা ছাড়া এবং একটা শত্রু না থাকলেও একটা ছায়া শত্রু জোগাড় করে সেটার বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার যে কালচার, এটার বাইরে তারা কিন্তু এখনো বেরোতে পারেনি। যা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেও তো এখানে 50 বছরের এখানে প্রশাসনে বা অন্যান্য কোথায় যদি কোনো কর্মকর্তার মধ্যে যদি কোনো রাজনৈতিক চিন্তা থাকে, সেটা রাজনৈতিক চিন্তাটা কী হতে পারে? অবশ্যই সেটা হয় বিএনপির সমর্থক হতে পারে, অথবা সেটা আওয়ামী লীগের সমর্থক করতে পারে, অথবা সেটা জামাতের সমর্থক করতে পারে, এবং আনুপাতিক হারে তাই। ফলে প্রশাসনিক কাঠামোর মধ্যেও তো এরকম একটা আনুপাতিক ভোটার তো রয়ে গেছে, তারা তো ভোটার। এখন এনসিপির কোনো ভোটার নাই, এই আক্ষেপটা তারা অন্য ভাষায় করে, সব পার্টিরা দখল করে নিয়ে গেল। তার তো রেজিস্ট্রেশনই হয় না এখন পর্যন্ত, সে তো মার্কাই পায় নাই। ফলে তার পক্ষে দাবিদার হয়ে যে একজন বলবে যে হ্যাঁ আমি নিরপেক্ষ থাকতে চাই এবং আমি এনসিপির মার্কায় ভোট দিতে চাই, এরকম কথা বলার জন্য যতটা সময় দরকার এনসিপি তো এখনো ততটা সময় পায় নাই। তারা শুধু নেতৃত্বের বয়সের দিক থেকে তরুণ তা কিন্তু না, দল, অভিজ্ঞতা, জ্ঞান সবকিছুর দিক থেকে কিন্তু তারা এখনো আমি মনে করি তরুণ এবং কখনো কখনো দুঃখজনকভাবে অপরিপক্ক। যে নির্বাচনের ল্যান্ডস্লাইড ভিক্টরি, এটা স্বাভাবিক বলে আপনি মনে করছেন? সেই নির্বাচন আসলে কতটা নির্বাচন হয়ে উঠবে, কতটা ভালো নির্বাচন, কতটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ নির্বাচন হবে বলে মনে করেন? এবং আরেকটা বড় প্রশ্ন যে কতটা শান্তিপূর্ণ নির্বাচন হবে, এই সংখ্যাটা অনেকের মধ্যে আছে যে এই নির্বাচন খুব সংঘাতময় উঠতে পারে। এটা একটা আপেক্ষিক প্রশ্ন আপনি করেছেন, এটা একটা আপেক্ষিক প্রশ্ন করেছেন। অবশ্যই আমি আপনার প্রশ্নের উত্তর আপেক্ষিক প্রশ্ন বলছি এই কারণে যে যেমন আমাদের মাথার মধ্যে সবসময় থাকে যে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলির মধ্যে অসুস্থ প্রতিদ্বন্দ্বিতাই কেবলমাত্র একটা সংঘাতের জন্ম দেয় বা অসুস্থ রাজনৈতিক পরিবেশের জন্ম দেয়। এটা যেমন ঠিক, তেমনি এটাও কিন্তু ঠিক যে যখন কোনো প্রতিদ্বন্দ্বিতাই থাকে না, তখন কিন্তু এক ধরনের পপুলার রিগিংয়ের প্রশ্ন দেখা দেয়। হ্যাঁ, এবং সেই পপুলার রিগিংটা পপুলারিটির কারণে কিন্তু হারিয়ে যায়। 70-এর নির্বাচনে ধরেন এক এলাকায় তখনকার হিসাবে পরিসংখ্যানে সম্ভবত আপনার আওয়ামী লীগের বাইরে ভোট পড়েছে 27%, বাকি সবই নৌকা মার্কায় পড়েছে। তো কাস্টিং ভোটের 27% আওয়ামী লীগ পায় নাই এবং তার বিনিময়ে সিট পেয়েছে মাত্র 3টা, রাজা ত্রিদীপ রায়, আপনার নুরুল আমিন, এরকম। তো 70-এর নির্বাচন, হ্যাঁ 70-এর নির্বাচনের কথাই বলছি। তার মানে 70-এর নির্বাচন কিন্তু নৌকা মার্কার পক্ষে সঙ্গত কারণেই কোথাও কোথাও কোনো বাধা দেওয়ার লোক নাই, অথবা বাধা দেওয়ার জন্য যে 3-4 জন লোক থাকবে তাদের কণ্ঠস্বর খুব ম্রিয়মান হয়ে যাবে। এটা একটা ভিন্ন ধরনের সংকট, এবং এই সংকটকে সমাধান করার জন্য আপনি বলতে পারেন যে এখানে তারও ভোট পড়ার কথা ছিল, সেটা পড়ে নাই, কিন্তু এ কথা বলার কোনো উপায় থাকবে না যে না এখানে নৌকা মার্কা যেতে নাই। এ কথা কিন্তু 70-এর নির্বাচনে কেউ বলে নাই। 70-এ সে নির্বাচন কমিশন, ইভেন ইয়াহিয়া খানও এই অভিযোগ তোলে নাই, জুলফিকার আলী ভুট্টো কিন্তু এই অভিযোগ তোলে নাই। আগামী নির্বাচনও আমি মনে করি যে বিএনপির মতো এত বিশাল দল, এত জনপ্রিয়তা সম্পন্ন একটা দল, তার যত তর্ক বিতর্কই থাকুক, এরপরেও আপনার বহু নির্বাচনী এলাকা থাকবে। প্রায় 42,000 কত দেখলাম যেন ভোট কেন্দ্র তৈরি হয়েছে এবার, 42,500-এর মতো, প্রায় 43,000-এর মতো ভোট কেন্দ্র তৈরি হয়েছে। এই ভোট কেন্দ্রগুলির বেশিরভাগ ক্ষেত্রেই তো দেখা যাবে যে বিএনপির সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কোনো এজেন্ট নাই, এটা নাই, ওইটা নাই, এবং সেরকম একটা পরিস্থিতি, পরিবেশ স্বতঃস্ফূর্ত সাধারণ কর্মীদের মধ্যে অনেক স্বতঃস্ফূর্ততা তৈরি করবে, এবং সেখানে সেই স্বতঃস্ফূর্ততাকে
নির্বাচনী বিধিবিধানের শৃঙ্খলার মধ্যে রাখার দায়িত্বটা হচ্ছে প্রিজাইডিং অফিসারের, পোলিং অফিসারের, নির্বাচন কমিশনের। সেটা নির্বাচন কমিশন তার এই বাহিনীকে, নির্বাচন পরিচালনার এই যে বিশাল বাহিনী, এই বাহিনীকে ঠিকমতো পরিচালনা করতে পারবেন কি পারবেন না, পারবেন কি না, তা কেবলই কিন্তু নির্বাচন কমিশন এবং সরকারের ব্যাপার। তবে বিএনপি যেহেতু গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা ইতিমধ্যেই এই ধরনের পপুলার রিগিংয়ের কারণে নির্বাচন যাতে বিতর্কিত হয়ে না পড়ে সে ব্যাপারেও আমরা ইতিমধ্যেই সজাগ আছি এবং আমাদের নেতাকর্মীদেরকে আমরা এ ব্যাপারেও সজাগ করব। যেখানে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে না সেখানেও যেন নির্বাচন শৃঙ্খলার সঙ্গে হয়। আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন, মানে এর আগে তো 3টে নির্বাচনে বিএনপিকে বাইরে রেখে আওয়ামী লীগ করেছে। 18 সালে বিএনপি গেছে, কিন্তু দিনের ভোট রাতে করে ফেলেছে, এবং আওয়ামী লীগের আরও কিছু মিত্র আছে। সেই নির্বাচন শেষ পর্যন্ত কতখানি অ্যাকসেপ্টেবল হবে, বা তাদেরকে বাইরে রেখে নির্বাচনটাই বা কতখানি শান্তিপূর্ণ হবে মনে করছেন আপনারা? বাইরে রেখে নির্বাচন কথাটা কিন্তু 2018, 2014 নির্বাচনের জন্য কিন্তু প্রযোজ্য, এমনকি 2024-এর নির্বাচনের জন্য প্রযোজ্য। এবং বাইরে রাখার জন্য কত আয়োজন, এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রের ঊর্ধ্বতন সচিবকে পর্যন্ত দেশে আসতে হয়েছে, রাজনৈতিক দলগুলিকে ডেকে ডেকে সব ধরনের। আর এবারের ব্যাপারটা কিন্তু তাই না, এবারের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। বাইরে তারা থাকতে বাধ্য হচ্ছেন, তারা পালিয়ে আছেন, তারা আসতে পারছেন না। অফিশিয়ালি তাদের কার্যক্রম নিষিদ্ধ। হ্যাঁ, এই একটা প্রশ্ন, অফিশিয়ালি তাদের কার্যক্রম নিষিদ্ধ। কার্যক্রম নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ মানে তো নির্বাচনের কার্যক্রমের অংশ। কার্যক্রম, এই যে কার্যক্রম নিবন্ধন স্থগিত, এই কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে যে একটা নিয়মতান্ত্রিক প্রতিবাদ করার জন্য যে নৈতিক মনোবল, সেটাও কিন্তু তারা দেখাতে পারছেন না। যদি দেখাতে পারতেন এবং দেশের প্রচলিত গণতান্ত্রিক অধিকারকে তারা যদি গ্রহণ করতে পারতেন, এটা যদি তারা অন্যায় হিসেবে চিহ্নিত করতে পারতেন নিয়মতান্ত্রিকভাবে, এমনকি বক্তব্য, বিবৃতি। এখন তো ধরেন পাওয়ার অফ কমিউনিকেশন তো অনেক বেড়ে গিয়েছে, রাজপথে মিছিল না করলেও তো সোশ্যাল মিডিয়াতে তো তারা তাদের এই কথাগুলি বলতে পারতেন। কিন্তু 15 বছর 17 বছরের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণে তাদের নৈতিক মানদণ্ড এতটাই অধঃপতিত হয়েছে যে এই বিষয়ে সামাজিক গণমাধ্যমে যে একটা আন্দোলন তৈরি করবেন তাও তারা পারছেন না। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের মতো এরকম একটা প্রবীণ রাজনৈতিক দলের এবং এরকম একটা বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলের এই দুর্দশা, আমরা আমাদের বিএনপির বিজ্ঞ নেতারা কিন্তু অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছেন। কারণ রাজনৈতিক প্রক্রিয়াতে এত বড় একটা রাজনৈতিক শক্তির অনুপস্থিতি থাকাটা এটা কোনো শুভ লক্ষণ নয়। কিন্তু এই শূন্যস্থান পূরণ কেউ তো ফিডার দিয়ে খাইয়ে দিবে না, বা কেউ তো ডেকে 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 এটা করবে না। এটা গ্রহণ করার জন্য যে রাজনৈতিক প্রজ্ঞা, হ্যাঁ, একটা সংকটে পড়েছেন তারা, এই সংকট থেকে তারা কিভাবে উত্তরণ করতে পারে তাদের ব্যাপার। আপনি বলছেন এবং যথার্থই আপনি বলছেন, কিন্তু নির্বাচনোত্তর পরিস্থিতিতে বা নির্বাচনকালীন সময় তো তারা বিশ্বকে এটা দেখাবার চেষ্টা করবে যে তাদেরকে নির্বাচন করতে দেয়া হয়নি এবং সেটা অফিসিয়ালি দেওয়া হয়নি। নিশ্চয়ই যাদেরকে তারা দেখাবেন তারা তো বিজ্ঞ মানুষ, তারা যেভাবেই উপস্থাপন করুন না কেন, তারা তো যারা দেখবেন তারা তো শুধুমাত্র তাদের চশমা দিয়ে দেখবেন না, যারা দেখবেন তারা তাদের নিজেদের চশমা দিয়ে দেখবেন। ফলে আমি মনে করি এটা খুব পরিষ্কার যে বাদ দেওয়ার জন্য বাদ দিয়ে করা হচ্ছে, বা তারা কবে আবার গঙ্গা স্নান করে পরিষ্কার পবিত্র হয়ে আসবে সেজন্য তাদের কারণে নির্বাচনকে অপেক্ষা করতে হবে, এটাও তো সম্ভব না। আবার যারা পতিত হয়েছেন, অধঃপতিত হয়েছেন, পালিয়ে গিয়েছেন, বিচারের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন, তারা কিভাবে, যারা অপরাধী না তাদেরকে দিয়েই নতুন করে তাদের রাজনৈতিক দল সাজাবেন, সেটা তো তাদের ব্যাপারে তো কেউ করে দিবে না। ফলে আমি মনে করি এই পুরো ব্যাপারটাই হচ্ছে কিন্তু পরাজিত রাজনৈতিক শক্তির ব্যাপার, যে সে কীভাবে তার এই সংকট কাটিয়ে উঠবে। কিন্তু তাদের সংকটের অজুহাতে নির্বাচন প্রক্রিয়া বা রাজনৈতিক প্রক্রিয়া স্থবির হয়ে থাকতে পারে না। আপনি পার্শ্ববর্তী দেশের কথা বলছিলেন, এবং পার্শ্ববর্তী দেশ নানা কারণেই, তার সাইজের কারণে, আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী, প্রভাব বলয়, সব মিলিয়ে আমরা এই সরকারের সময়টাতে দেখছি যে আগের সরকারের সময় যেরকম তার সখ্যতা যত নিবিড় ছিল, এই সরকারের সঙ্গে সম্পর্কটা একেবারেই ডিটাচড মনে হচ্ছে। বিএনপি এই জায়গায় আসলে কিভাবে ভারতের সঙ্গে ডিল করতে চাইছে, এবং অতীতে এক সময় ভারতের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন ছিল, আবার কখনো কখনো সখ্যতাও ছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় দুটো দিকই ছিল,
খুবই চমৎকারভাবে তিনি ভারতের সঙ্গে সম্পর্কটা হ্যান্ডেল করেছেন। এখন বিএনপি আসলে কি করবে? মানে এখন প্রফেসর ইউনূসের সরকার যেই প্রক্রিয়া আছে সেই গতিতে সেটাই টেনে নিয়ে যাবে, না নির্বাচনের আগে পরে অন্য কোনো এনগেজমেন্ট ইতিমধ্যেই বাড়াবার চেষ্টা করবে? বিবিসি বাংলার সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাক্ষাৎকার নিশ্চয়ই আপনি দেখেছেন, এবং এই অনুষ্ঠানের সম্মানিত দর্শক শ্রোতারা নিশ্চয়ই, আমি বিশ্বাস করি তারাও সবাই দেখেছেন। এই বিষয়ে ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে কিন্তু খুব পরিষ্কারভাবে তিনি আমাদের গাইডলাইনটা স্পষ্ট করেছেন। আমাদের সঙ্গে বাংলাদেশের স্বার্থের যে পাওনা, সেই পাওনাগুলির ব্যাপারে আমরা সোচ্চার থাকব, এবং অবশ্যই পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে সীমানা পরিবর্তন করার ক্ষমতা তাদেরও যেমন নাই, এটা আমাদেরও নাই। ফলে আমরা পরস্পর প্রতিবেশী থাকতে বাধ্য, এবং একই সঙ্গে আমরা যার যার স্বার্থ কূটনৈতিক যুদ্ধের মধ্য দিয়ে আদায় করতেও কিন্তু আমরা বাধ্য। আমাদের বিতর্কটা হচ্ছে, পরিস্থিতি হচ্ছে এই যে বিগত সরকার তার ফ্যাসিবাদী নীতিকে কায়েম করার জন্য ভারতের স্বার্থকেই বড় করে দেখেছে, আর আমাদের সময় আমরা বলছি সবার আগে হবে বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশের স্বার্থ কূটনৈতিক যুদ্ধের মধ্য দিয়ে আদায় করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর, এবং সেক্ষেত্রে যা যা ব্যত্যয় ঘটেছে আমরা সেগুলি সংশোধন করব। এবং যে মুহূর্তে নির্বাচিত জনপ্রতিনিধি আকারে যখন নির্বাচিত সরকারে আমরা যাব তখনই, এবং আমরা বিশ্বাস করতে চাই যে ভারতের দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব, জাতীয় নেতৃত্ব নিশ্চয়ই তারা বোঝেন যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখতে ভারতও বাধ্য, প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব রাখতে ভারতও বাধ্য। আধুনিক যুগে কখনোই যুদ্ধের ভাষা কোনো ভাষা হতে পারে না, এবং নিশ্চয়ই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের মধ্যে দিয়ে, রাশিয়া এত বড় শক্তি, ইউক্রেন যত ক্ষুদ্রই হোক না কেন, রাশিয়াকে কিন্তু এটার জন্য অনেক বড় খেসারত দিয়ে দিয়ে চলতে হচ্ছে। এবং হয়তো ইতিহাসে একসময় এই রাজনৈতিক বর্তমান নেতৃত্ব, যাদের ভুলের কারণে ইউক্রেন যুদ্ধ হলো, যাদের ভুলের কারণে ইসরায়েলে যুদ্ধ হচ্ছে, এই নেতৃত্বকে সময় এই মুহূর্তে কেউ পরাজিত করতে না পারলেও ইতিহাসের কাঠগোড়ায় কিন্তু তাদেরকে দাঁড়াতেই হবে। কেননা নেতৃত্বের পরিবর্তন ঘটবে, স্বাভাবিক প্রক্রিয়া বিদায় নিবে, কিন্তু সভ্যতা তো আর বিনাশ ঘটবে না। সভ্যতা যেহেতু থাকবে, সে কারণেই আমি মনে করি যে সভ্যতা তার নিজের মানদণ্ড অনুযায়ী ইতিহাসকে বিচার বিশ্লেষণ করবে। ভারতের নেতৃত্ব আমি মনে করি যে আমাদের এমনিতে মিস্টার জহিরুদ্দিন স্বপন, কি মনে হয় যে বিএনপির ক্ষমতা, মানে রাষ্ট্র ক্ষমতায় এলে তার ফরেন পলিসি কী হবে? একটা মোটা দাগে ওইটা আমাদের সংবিধানে যেরকম আছে, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এটা তারেক রহমান উল্লেখ করেছেন যে সবার আগে দেশ, এটা তো আছে, কিন্তু যে কমপ্লিকেসিটা রিজিওনাল পাওয়ারগুলোর মধ্যে আছে, ইন্ডিয়া চীনের মধ্যে যে টেনশন আছে, বৈশ্বিক পরিবেশে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে যে বৈরিতা, রাশিয়া আরেকটা অতটা সক্ষমতা বা যোগ্যতা বা প্রভাবটা না থাকলেও আলোচনার মধ্যে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো আসলে মিয়ানমার আমাদের জন্য অত্যন্ত একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা, হটস্পট হিসেবে পরিচিত এখন এই অঞ্চলে। এগুলো বিএনপি, পৃথিবীর যে কোনো রাষ্ট্রেরই আপনার কূটনৈতিক সম্পর্কটা মোটা দাগে দুইটা ক্ষেত্রে কাজ করে। একটি হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্র, আর একটা হচ্ছে নিরাপত্তার ক্ষেত্র। সেই বিবেচনায় আমাদের অর্থনৈতিক ক্ষেত্রের জায়গাগুলি খুব গুরুত্বপূর্ণ, কারণ দেশ হিসাবে আমরা কোনো ভূ রাজনীতির প্রতিযোগিতার প্লেয়ার না, আমাদের সঙ্গে কারো কোনো প্রতিযোগিতা ওইভাবে নাই। আমরা এমন কোনো প্রভাব বিস্তার করতে কোথাও চাই না যে আমাদের সেই প্রভাবের বাধা হয়ে আছে অমুকে। আমাদের জন্য আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বকীয়তা, আমাদের স্বনির্ভরতা, আমাদের মর্যাদা, এটাই গুরুত্বপূর্ণ। আর বাকি সবই হচ্ছে আমাদের অর্থনৈতিক স্বার্থ। সেক্ষেত্রে আমাদের আমদানি নির্ভরতা রয়ে গেছে ভারত এবং চীনের উপরে, আমাদের রপ্তানি নির্ভরতা রয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের উপরে। ফলে আমরা কিন্তু অর্থ উপার্জন করি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশ থেকেই আমাদের মূলত, আর মধ্যপ্রাচ্য থেকে আমরা মূলত আমাদের ম্যান পাওয়ারের বিনিময়ে আমরা রেমিটেন্সটা বেশিরভাগটা পাই। এই হলো আমাদের। অতএব আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও কিন্তু আমাদের ফোকাস পয়েন্ট থাকবে এই জায়গাগুলি। রেমিটেন্স কোত্থেকে আসে, এক্সপোর্ট ইনকামটা আমি কোত্থেকে আসি, এবং আমি আমার আমদানি নির্ভরতা, বিশেষ করে এসেনশিয়াল কমোডিটির ক্ষেত্রে আমার নির্ভরতা কোথায়, আমার সেখানে
ডাইভার্সিফাইড যদি করতে পারি ভালো, না পারলে পরে যদি বাধ্যবাধকতা থাকে আমার কারো কাছ থেকে কোনো পণ্য আমদানি করতে, আমার সেই আইটেমের সেফটি নেটওয়ার্কের জন্য আমাকে একভাবে পলিসি নির্ধারণ করতে হবে। অর্থাৎ পুরো পলিসিটাই কিন্তু আমার আমদানি নির্ভরতা, রপ্তানি নির্ভরতা এবং আমার রেমিটেন্স নির্ভরতার উপরেই কিন্তু চলবে। আরেকটা হচ্ছে আমার সার্বভৌমত্ব এবং আমার স্বাধীনতা স্বাকীয়তা। সেক্ষেত্রে কে আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান দেয়, মর্যাদা দেয়, সহযোগিতা করতে দেয়, কে দেয় না, এই বিবেচনাতেই আমাদের কূটনীতি পথ চলবে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বক্তব্যে ইনফ্যাক্ট এই বার্তাটাই ভিন্ন ভাষায় দিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা যখন উঠলো, মানুষের মধ্যে কৌতূহল আছে যে তিনি দেশে কবে আসবেন আপনি জানেন, বা বিভিন্ন জন বিভিন্ন সময় আপনার দলের নেতারা এক এক সময় এক এক রকমের কথা বলছেন, এরকম কোনো ধারণা দেওয়া যায়? আমি খুব গুরুত্বপূর্ণ, এটা জানার জন্য যতটা গুরুত্বপূর্ণ নেতা হতে হয় আমি অতটা গুরুত্বপূর্ণ নেতা নয়। তবে আশা করি এবং দলের নেতা কর্মীদের এবং ওনার বক্তব্যের মধ্য থেকে যেটা ইঙ্গিত পাই, যত অনতিবিলম্বেই উনি দেশের মাটিতে পা রাখবেন এবং দেশের নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং দেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাকে স্বাগত জানানোর জন্য। আমরা বাংলাদেশে যখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, বিশেষ করে নির্বাচনের আলোচনাটা করি, তখন লেভেল প্লেইং ফিল্ডের আলোচনাটা করি, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের বিভিন্ন ক্ষেত্রে অ্যাক্সেসের প্রশ্নে যদি আলোচনা করি, বা ইভেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি আন্তর্জাতিক বিষয় আলোচনার সময় আমাদের বাণিজ্য কোথায় কোথায় আছে সেই আলোচনাগুলো করছেন, কিন্তু দেশের ভিতরে ব্যবসা বাণিজ্য করবার ক্ষেত্রেও ব্যবসায়ীরা অনেক সময় তারাও পলিটিসাইজেশনের শিকার, এবং তারা এমনভাবে সরকারের সঙ্গে যুক্ত হতে হয় বলে তারা বলেন, যেটা আসলে স্বাধীনভাবে বা ন্যায়সঙ্গত ব্যবসা বাণিজ্য আসলে কেউ করতে পারেন না বাংলাদেশে। বিএনপি জায়গায় কী করবেন? আমি তাদের এই অভিমান বা অভিযোগের সঙ্গে আমি একমত, এবং এটা খুবই দুঃখজনক যে 50 বছরে আমরা আমাদের রাষ্ট্রকে ওরকম একটা প্রাতিষ্ঠানিক কাঠামো দিতে পারিনি, এবং সেটা না দেওয়ার কারণে এখানে একটা ব্যবসা বান্ধব যে রাজনৈতিক কালচার, রাজনৈতিক পরিবেশ, তা কিন্তু আমরা করতে পারিনি। এবং এটা একটা ক্লায়েন্ট এবং প্যাট্রন বেসড পলিসির মতো দাঁড়িয়েছে। যিনি সরকারে থাকবেন তিনি প্যাট্রোনাইজ করবেন একদল ব্যবসায়ীকে, এবং সেই ব্যবসায়ীরা মক্কেলের মতো রাষ্ট্রটা লুট করবেন এবং তাকে টাকা দেবেন। বিশেষ করে গত 15 বছরে এটা পরিকল্পিতভাবে এরকম একটা কালচার তৈরি করা হয়েছিল, যার খেসারত তারা দিচ্ছেন যারা এই অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, যে রাজনৈতিক ব্যবস্থা বা রাজনৈতিক দল এবং যারা যারা বেনিফিশিয়ারি ছিলেন তারা সবাই দিয়েছেন। ফলে ভবিষ্যতের বাংলাদেশ, 5 তারিখের আগের বাংলাদেশ আর 5 তারিখের পরের বাংলাদেশের একটা বড় পার্থক্য হবে যে আমরা যারাই নির্বাচিত সরকার গঠন করব তারা এখানে একটা প্রকৃত অর্থেই ব্যবসা বান্ধব সরকার তৈরি করতে পারবো কিনা, এবং এই ব্যবসা বান্ধব নীতিকে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো করতে পারবো কিনা, এটাকে রেগুলেট করার জন্য স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটরি অথরিটি করতে পারবো কিনা, এবং এই পুরো ব্যাপারটাকে আপনার একটা কার্যকরী এবং বিজ্ঞ বিচার ব্যবস্থার অধীনে রাখতে পারবো কিনা, তাহলেই কেবলমাত্র আমাদের অর্থনীতির নানান সম্ভাবনাগুলি, ব্যক্তিখাতের সম্ভাবনাগুলিকে তখন অতি দ্রুত বেড়ে উঠবে। এবং এখানে যেমন মনে করেন যে আপনি আমদানি রপ্তানির ক্ষেত্রে যে দুর্নীতিটা হয়, আপনার ওভার ইনভয়েস করা হয়, আন্ডার ইনভয়েস করা হয়, এবং এখানে এমনকি পরিসংখ্যান ব্যুরোর যে সমস্ত তথ্য পরিসংখ্যান সেটাও দেখা যায় যে কাস্টমাইজ করা হয়। সরকার যেভাবে যেভাবে দেখাতে চান সেইভাবে পরিসংখ্যান ব্যুরোকে তথ্য হুকুমদারি করে দেয়া হয়। এটা তো একটা আপনার আধুনিক রাষ্ট্রের মধ্যে তো দূরে থাকুক, এটা সাধারণ রাষ্ট্রের মধ্যেও পড়ে না, এটা একটা রাজতন্ত্রের মতো একটা ব্যবস্থা দাঁড়িয়েছে। তো ফলে এই জায়গাগুলিতে পরিবর্তন আনার উপরই নির্ভর করবে যে আমরা ব্যবসায়ীদেরকে তার এন্টারপ্রেনারশিপ, তার যে উদ্যোক্তার যে উদ্ভাবনী, সেটাকে আমি পরিপূর্ণভাবে পরিবেশ তৈরি করে দিতে পারছি কিনা, এবং যত আমি এরকম পরিবেশ তৈরি করে দিতে পারবো ততই কিন্তু কর্মসংস্থান বাড়বে, বাণিজ্য বাড়বে, আভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎপাদনের পরিমাণটা বাড়বে, এবং আমাদের জিডিপির সাইজ বড় হবে, অর্থনীতির সাইজটা বড় হবে। এইভাবেই আমরা আমাদের সব কিছুকে কাজে লাগাতে পারবো। একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই, আমরা একটু শেষের দিকে চলে এসেছি। ইতিহাস বলে যে আমাদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে দল হিসেবে, বিএনপি রাজনৈতিক দল হিসেবে তার কখনো খুব সুসম্পর্ক ছিল, কখনো সম্পর্কের এক ধরনের টেনশন বা টানাপোড়েন ছিল। সাম্প্রতিককালে এই যে সশস্ত্র বাহিনী বা কতিপয় সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা বা চার্জশিট
তার প্রেক্ষিতে এক ধরনের টেনশন আছে যে তাদের বিচারের প্রক্রিয়াটা সেকে সিভিল কোর্টে হবে নাকি মিলিটারি কোর্টে হবে, এই বিতর্ক। এবং এর মধ্যে সেনাপ্রধানকে নিয়ে বক্তব্য, এর মধ্যে ক্যান্টনমেন্টকে ঘুরিয়ে দেওয়ার আলোচনা, মানে সেনাবাহিনী বাংলাদেশে অতীতে অনেক ভালো খারাপের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে, অনেক বিতর্ক আছে, যৌক্তিক প্রশ্নও তোলা যায়, কিন্তু এত সমালোচনার মধ্যে কখনো পড়েনি। যদিও 24 আগস্টে জুলাইতে তাদের যে ভূমিকা, সেটা না হলে, ওই ইতিবাচক ভূমিকা না থাকলে, তারা জনগণের পক্ষে না দাঁড়ালে হয়তো চিত্রটা ভিন্ন হলেও সেই সময় হতে পারত। তো সেই জায়গায় আপনারা কি মনে করেন, বিএনপি এই জায়গাটাকে কীভাবে দেখে? যে অনেকে মনে করেন যে এর মধ্যে দিয়ে কোনো অস্থিরতা তৈরি হলে বা ইভেন আর্মির মধ্যেও যদি কোনো অস্থিরতা তৈরি হয়, সেটাও দেশের জন্য কল্যাণকর হবে না। সো এই পুরো বিষয়টাকে কুল করবার জন্য বিএনপির পজিশন কি? একটা বিষয়ে আমরা যারা এই আলোচনাগুলিতে অংশগ্রহণ করছেন, যারা বিএনপির জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা অপরাধী এবং সামরিক বাহিনীকে আলাদা করে দেখতে পারছেন না। তাদের সুবিধা অনুযায়ী অপরাধী কে চিহ্নিত করার চাইতে অপরাধের ইউনিফর্মকে চিহ্নিত করার জন্য, ইউনিফর্ম তো শুধু অপরাধী একা পড়ছেন না, তিনি যে অপরাধ করছেন সেই অপরাধের সঙ্গে তিনি ইউনিফর্ম পরে কেন করলেন, এটা আর একটা অপরাধ, বাড়তি একটা অভিযোগ যুক্ত হতে পারে। কিন্তু সেই কারণে আমি ইউনিফর্মকে অভিযুক্ত করতে পারি না। ফলে আমি মনে করি এক্ষেত্রে আমাদের অনেকেরই দৃষ্টিভঙ্গিগত সমস্যা রয়ে গেছে। সামরিক বাহিনী এই দেশে এমনকি 10ই এপ্রিলে যখন প্রবাসী সরকার গঠিত হয়েছে তারও আগে সামরিক বাহিনী তৈরি হল, 4 এপ্রিল সামরিক বাহিনী তৈরি হয়েছে। এবং এই দেশে পাকিস্তান সামরিক বাহিনীতে বাঙালি সামরিক কর্মকর্তাদের বিদ্রোহ রাজনৈতিকভাবে যুদ্ধ শুরু হওয়ার আগেই যুদ্ধ শুরু হয়েছে। ফলে এই সামরিক বাহিনী যুদ্ধের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। রাজনৈতিক নেতৃত্বের চাইতে ওই সময় সামরিক বাহিনী বরঞ্চ অগ্রগামী ছিল। এবং এখনো পর্যন্ত দেখা গিয়েছে যে কোনো সংকটে সামরিক বাহিনী সবচেয়ে ভালো ভূমিকা পালন করেন। 5 তারিখে সর্বশেষ তা আবারও প্রমাণিত হয়েছে যে সামরিক বাহিনীর দায়িত্বশীল ভূমিকার কারণেই বিষয়টা আপনার জনগণের হাতে এসেছে এবং জনগণ শেষ পর্যন্ত আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করা থেকে শুরু করে এ পর্যন্ত আমরা দাঁড়িয়েছি। হ্যাঁ, গত 15 বছরে রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকারের নামে এই সামরিক বাহিনীকে পেশাদারিত্বের বাইরে নেওয়ার চেষ্টা করেছে এবং সেই কাজে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে যারা সংযুক্ত ছিলেন তাদেরকে কিভাবে চিহ্নিত করা যায়, তাদেরকে কিভাবে বাহিনী থেকে আলাদা করে অপরাধী হিসেবে চিহ্নিত করা যায় এবং কিভাবে তাদেরকে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে বিচারের আওতায় আনা যায়, এটি আর একটা আলোচনা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কেউ অপরাধীদেরকে রক্ষা করতে চান অথবা আর কেউ অপরাধীদের কারণে পুরো সামরিক বাহিনীকে অভিযুক্ত করতে চান। কিন্তু বিষয়টি হবে একটি সম্পূর্ণ তৃতীয় জায়গা থেকে। অপরাধী এক জিনিস, সামরিক বাহিনী আর এক জিনিস। সামরিক বাহিনীর দিকে আমি যখনই তাকাবো তখনই আমি শহীদ জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণা থেকে শুরু করে তৎকালীন পাকিস্তান সামরিক কর্মকর্তা জানজুয়াকে হত্যা করার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, যেই সামরিক বাহিনী করেছিল, যারা মুক্তিবাহিনী গঠন করেছিল এবং সশস্ত্র বাহিনী তৈরি করেছিল এবং 10ই এপ্রিলে প্রবাসী সরকারের নেতৃত্বে তারা রাজনৈতিক সংগ্রামী, আমি সেই সামরিক বাহিনীকে বুঝি। যেই সামরিক বাহিনী আমাদের প্রাকৃতিক দুর্যোগের সময় পাশে দাঁড়ায়, রাজনৈতিক দুর্যোগে পাশে দাঁড়ায়। আর অপরাধী বলতে আমরা অপরাধীদেরকে ভিন্ন ভিন্নভাবে দেখব। সেটা যে কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারে, দুর্নীতির সঙ্গে জড়িত হতে পারে, কেনাকাটার সঙ্গে দুর্নীতির সঙ্গে জড়িত হতে পারে। আপনার বিভিন্ন ধরনের দুর্নীতি আছে। সামরিক বাহিনীতে অনেক বড় বাজেট আছে, আমরা জানি এখানে কেনাকাটা নিয়ে অনেক দুর্নীতি হয়, তার সঙ্গে হাতে গোনা 2-1 কর্মকর্তা জড়িত থাকতে পারেন। রাজনৈতিক ব্যর্থতার সঙ্গে অংশীদারিত্ব হতে পারে কারো কারো, গুম খুন ইত্যাদির সঙ্গে জড়িত থাকতে পারে। এটা সবটাই আপনার প্রমাণ সাপেক্ষ ব্যাপার এবং প্রমাণিত হলে পরে যারা অপরাধী তাদেরকে অপরাধের আওতায় আনতে হবে। দেশে সংবিধান ভিত্তিক আইন আছে, দেশে আমাদের সামরিক বাহিনীর আভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা রক্ষা করার জন্য একটা সেখানে সামরিক বিধিবিধান আছে। আবার আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে। ফলে এই আইনগুলি তো আমাদের কাছে খুব পরিষ্কার। এইটার আলোকে, এই চশমা দিয়ে আমি যদি অপরাধীকে খুঁজতে চাই, আমি অপরাধীকে পেয়ে যাব। সামরিক বাহিনীকে দায়ী করার কোনো কারণ নেই, বরঞ্চ তাদের প্রতি জাতির কৃতজ্ঞ থাকা উচিত। আমরা একেবারে শেষ প্রান্তে 30 সেকেন্ডস আপনি দেশবাসীর জন্য বা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন?
আমি একটা সুযোগ পেলাম বা আলোচনা আমরা মিস করে গেছি। না, আমি আপনার কাছে, আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতার কাছে আমার আবেদন থাকলো আগামী জাতীয় নির্বাচনে তাদের স্বাধীনভাবে তারা তাদের মতামত প্রকাশ করুক, যোগ্য প্রার্থীদেরকে বেছে বের করুক এবং নির্বাচিতভাবে একটা 5 তারিখের পরে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করার জন্য একটা নির্বাচিত সরকার তৈরি করার একটা নির্বাচন প্রক্রিয়াটা জনগণকে সাথে নিয়ে তৈরি হোক, সে ব্যাপারে সকলকে আহ্বান জানাই। আর আমি নিজেও যেহেতু একজন এমপি ছিলাম এবং আমার নিজের নির্বাচনী এলাকা বরিশাল 1, গরুদি, আগলঝরা 2টা উপজেলা মিলে এই সুযোগে দেশবাসীর পাশাপাশি আমি বিশেষভাবে আমার এলাকার মানুষকেও আমি আমার জন্য দোয়া করার এবং ভবিষ্যতের নির্বাচনে ধানের শীষের পক্ষে থাকার জন্য, পাশে থাকার জন্য এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তরুণদের যে প্রথম ভোট, এটা যাতে ধানের শীষের পক্ষে হয় সেই আহ্বান জানানোর সুযোগ করে দিলেন বলে আমি সুযোগটা গ্রহণ করছি। অনেক অনেক ধন্যবাদ মিস্টার জহিরুদ্দিন স্বপন। দর্শক, কথা বলছিলেন বিএনপি নেতা জহিরুদ্দিন স্বপন। নির্বাচনের ব্যাপারে তিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন এবং নির্বাচনের ব্যাপারে, নির্বাচনটা এই সময়টাতে হচ্ছে আশাবাদী, নির্বাচনে তার দলের বিপুল বিজয়ের ব্যাপারে তিনি আশাবাদী। তবে আমরা অবশ্যই সবাই চাইব যে এই নির্বাচন যেন একটা ভালো নির্বাচন হয়, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হয়। যেমনটা মিস্টার জহিরুদ্দিন স্বপন বলছিলেন, মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে তার ভোটটা দিতে পারে এবং ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর চয়েসের ক্ষেত্রেও তার এক ধরনের সুযোগ থাকে এবং ভোটের ফলাফল যেন তার যে মতামতটা সেটা যেন ভোটের ফলাফলে প্রতিফলিত হয়, এটি আমাদের সকলের প্রত্যাশা। এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ এই নির্বাচন নিঃসন্দেহে একটা অন্যতম মাইল ফলক হয়ে থাকুক, সেটা আমাদের সকলের প্রত্যাশা। আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।